কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, কারণ এতে আছে কিছু চমকপ্রদ মুহূর্ত। মাঝপথ যদি চলে যান তবে সত্যি অনেক মজা মিস করবেন। ভিডিওটি যত এগোবে ততই নতুন কিছু দেখতে পাবেন। দেরি না করে চলুন শুরু করি। সেদিন সন্ধে যখন রিয়াদ আমাদের বাসায় আসছিল, তখন আমি একেবারেই ভাবতে পারিনি রাতটা এমনভাবে গড়িয়ে যাবে। আমি বসেছিলাম বারান্দায়, গরম বাতাস বইছিল, চারপাশে অন্ধকার নামছিল। মা বাবা তখন গ্রামে ছিলেন। বাসায় আমি আর নাদিয়া ছাড়া আর কেউ ছিল না। কিন্তু নাদিয়া হঠাৎ এক বান্ধবীর বাসায় চলে গেল, ফলে ঘরে শুধু আমি আর রিয়াদ থেকে গেলাম। আমি ভেবেছিলাম একসাথে বসে গল্প করব, খাওয়া দাওয়া করব, তারপর সে তার রুমে যাবে আর আমি আমার রুমে। কিন্তু ঘটনার শুরুটা হলো যখন রিয়াদ বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তার চোখের ভেতর কিছু লুকানো আছে। আমি চুপচাপ রান্নাঘরে ঢুকে ভাত গরম করছিলাম। হঠাৎ সে পিছন থেকে এসে বলল, শালি, তুমি খুব ক্লান্ত লাগছ, সারাদিন পড়াশোনা করো আর ঘরের কাজও করো। আমি হেসে বলেছিলাম, এগুলো তো অভ্যাস হয়ে গেছে। কিন্তু তখনই মনে হলো তার কণ্ঠস্বরের ভেতর অদ্ভুত এক কোমলতা আছে। আমি ভাত আর তরকারি টেবিলেই দিলাম। সে আমার সামনে বসল, খেতে খেতে বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমি চোখ নামিয়ে রাখছিলাম, কারণ রিয়াদের চোখের ভেতর এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ছিল যা আমার বুক ধুকফুক করাচ্ছিল। আমি বললাম, খাওয়ায় মন দাও। সে হেসে বলল, আমি মন দিচ্ছি, তবে তোমার দিকে তাকালেই মন আরও ভালো হয়ে যায়। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, তারপর বললাম, এসব কথা ঠিক না, তুমি আমার রিয়াদ, এসব মানায় না। সে বলল, কথা বললেই যদি একটু সমস্যা হয় তবে না বলি, কিন্তু আমার চোখ তো আটকাতে পারি না। আমি ভেতরে ভেতর শিউরে উঠছিলাম, কারণ বুঝতে পারছিলাম সে অন্য কিছু ভাবছে। রাত বাড়তে লাগলো। খাবার শেষে আমি বাসন মাজছিলাম। হঠাৎ সে রান্নাঘরেই সে দাঁড়ালো। খুব কাছে দাঁড়ানোতে আমার শ্বাস আটকে যাচ্ছিল। সে বলল, শালি, একটু গল্প করি। আমি বললাম, এখন দেরি হয়ে গেছে, কাল কথা হবে। কিন্তু সে বলল, আজকেই তো সুযোগ, নাদিয়া নেই, বাসা ফাঁকা। আমি ভয় পেয়েছিলাম, তবে একই সাথে কৌতূহলও হচ্ছিল। কি বলতে চাইছে সে? আমি হাত মুছে তার দিকে তাকালাম। সে বলল, তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু কখনো বলার সাহস পাইনি। আমি জিজ্ঞেস করলাম, কেমন কথা? সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তোমার সাথে থাকলে মনে হয় আমি অন্য এক জগতে চলে যাই। আমি বললাম, এসব ভুল বোঝাবুঝি, তোমার এমন ভাবা উচিত না। সে বলল, আমি চেষ্টা করি, কিন্তু পারি না। তোমার হাসি, তোমার চোখ সব সময় আমাকে টানে। আমি আর কিছু বলতে পারছিলাম না। রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে সে আবার বলল, শালি, আমি জানি তুমি রাগ করেছ, কিন্তু এটা আমার অনুভূতি। আমি সারাদিন চুপ থাকতে পারি, কিন্তু আজ রাতে নীরবতা আমাকে কিছু বলতে বাধ্য করছে। আমি বিছানায় বসে কাঁপছিলাম, একদিকে ভয়, আরেকদিকে অদ্ভুত অচেনা টান। বুঝতে পারছিলাম না কি করব। কিছুক্ষণ পর দরজায় নখ হলো। সে বলল, শালি, দরজা খোলো। আমি ভেতর থেকে উত্তর দিলাম, এখন না, ঘুমোতে চাই। সে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি তোমাকে একদিনও উপেক্ষা করতে পারিনি। আমি চুপ করে কান পাতলাম। শুনলাম তার পায়ের শব্দ, দুলে সরে যাচ্ছে। তবুও বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। আমি আলো নিভিয়ে অন্ধকারে বসেছিলাম। মনে হচ্ছিল এই রাতটা। আমি উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। বাইরে নিঃশব্দ, শুধু বাতাসের শব্দ। আমি আবার বিছানায় ফিরে এলাম, কিন্তু ঘুম তো আসেইনি। মাথায় শুধু তার কথাগুলো ঘুরছিল। তুমি চাইলে আমি কিছু বলবো না, কিন্তু সত্যিটা একবার জানতেই হতো। এই লাইনটা বারবার কানে বাজছিল। আমি ভাবছিলাম
সত্যি কি সে আমার প্রতি এতটা টান অনুভব করে, নাকি হঠাৎ আবেগে সব বলছে? হঠাৎ জানালার পর্দা সরে গিয়ে বাইরে থেকে চাঁদের আলো আমার মুখে পড়ল। সেই আলোতে মনে হলো আমি কোনো নাটকের চরিত্র যে আটকে গেছে নিষিদ্ধ এক দ্বন্দ্বে। আমি মনে মনে প্রার্থনা করছিলাম রাত যেন দ্রুত কেটে যায়, কিন্তু প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ হয়ে যাচ্ছিল। হঠাৎ আমার ফোনে মেসেজ এলো। হাত কাঁপতে কাঁপতে ফোন হাতে নিলাম। দেখলাম রিয়াদ লিখেছে, যদি পারো একটু বারান্দায় আসো। আমি প্রথমে ভয়ে কেটে উঠলাম, তারপর নিজেকে সামলে ভাবলাম যাওয়া উচিত নয়, কিন্তু পা যেন নিজে থেকেই টানছিল। আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় গেলাম। সেখানে দাঁড়িয়ে সে চাঁদের আলোয় আমার দিকে তাকিয়েছিল। তার চোখে ভয় আর আকুলতা মিলেমিশে ছিল। আমি বললাম, তুমি কেন এমন করছো? সে ধীরে বলল, কারণ আমি আর অভিনয় করতে পারছি না। আমি ভাবলাম যদি এই মুহূর্তে আমি ফিরে যাই তবে হয়তো সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু আমার ভেতরের কৌতূহল আমাকে থামিয়ে দিল। আমি দাঁড়িয়ে রইলাম। সে বলল, শালি, আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু তোমাকে ছাড়া আমার দিন কাটে না। আমি বললাম, এসব ভুল। তবুও আমার বলা কেঁপে যাচ্ছিল। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি পিছিয়ে দেয়ালে ঠেকলাম। আমাদের মাঝে আর কোনো ফাঁক রইল না। আমি চোখ নামিয়ে ফেললাম। বুকের ভেতর কাঁপন থামছিল না। সেই মুহূর্তে মনে হচ্ছিল সীমারেখা একদম ভেঙে পড়েছে। আমি শুধু ফিসফিস করে বললাম, ফিরে যাও দয়া করে। সে কিছুক্ষণ থেমে আমার দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তবে জেনে রাখো আজ তোমার চোখ আমাকে সব বলে দিয়েছে। আমি চমকে উঠলাম, কারণ সত্যি আমি চোখ নামালেও আমার ভেতরের দ্বন্দ্ব হয়তো তার চোখে ধরা পড়েছিল। সে ধীরে ধীরে সরে গেল। আমি আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু এবার ঘরের নিস্তব্ধতা আরো ভারী হয়ে এলো। মনে হচ্ছিল আমি শুধু একা নই, তার সাথে তার দৃষ্টি, তার কণ্ঠ, তার অদ্ভুত স্বীকারোক্তি আমাকে ঘিরে আছে, আর আমি কিছুতেই সেখান থেকে পালাতে পারছি না। সেই রাতের পর আমি ভেবেছিলাম সবকিছু হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু পরের দিন যখন সকালে ঘুম ভাঙল তখনও মনে হচ্ছিল তার দৃষ্টি আমার চোখের ভেতর গেঁথে আছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছিলাম। মনে হচ্ছিল আমি আর আগের আমি নেই। ভেতরে যেন এক অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। রিয়াদ তখনও ঘরে ছিল। আমি রান্নাঘরে গিয়ে না তৈরি করতে লাগলাম। হঠাৎ সে এসে দাঁড়ালো দরজার কাছে। শান্ত স্বরে বলল, শালি, তুমি কি আমার উপর খুব রাগ করেছ? আমি কিচ্ছু বললাম না, শুধু চুপচাপ কাজ করতে লাগলাম। সে এগিয়ে এসে বলল, তুমি কিছু না বললেও আমি তোমার নীরবতায় সব বুঝতে পারছি। আমি বললাম, তুমি এসব আর বলো না, আমাদের সম্পর্ক এমন নয়। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি, কিন্তু হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না। আমি মাথা নিচু করে বললাম, তুমি জানো না আমি কেমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি। সে বলল, জানি, আর সেজন্যই বারবার তোমার সামনে আসছি। আমি বললাম, তুমি কি বুঝতে পারছো এটা কত বড় ভুল? সে বলল, হ্যাঁ বুঝি, কিন্তু তবুও তোমার চোখ আমাকে থামতে দেয় না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। রান্নাঘরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু চুলার আগুনের শব্দ হচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, যদি সত্যি আমি দৃঢ় হতে পারতাম তবে হয়তো তাকে এভাবে আমার কাছে আসতে দিতাম না। কিন্তু কেন জানি না আমার পা শক্ত হচ্ছিল না। আমি একটু পর রান্না শেষ করে টেবিলে রাখলাম। সে আমার সামনে চেয়ারে বসল। দুজনেই নাস্তা করছিলাম, কিন্তু কথা হচ্ছিল না। হঠাৎ সে বলল, তুমি চাইলে আমি আর আসব না, কিন্তু প্রতিজ্ঞা দাও একবার শুধু সত্যি করে আমার চোখের দিকে তাকাবে। আমি কেঁপে উঠে বললাম,
কেন বারবার এমন কথা বলছো? সে বলল, কারণ আমি চাই তুমি নিজেই অনুভব করো তোমার ভেতরে কি চলছে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মাথা নিচু করে খেয়ে যাচ্ছিলাম। কিন্তু সত্যি বলতে তার প্রতিটি কথা আমার ভেতর ঝড় তুলছিল। নাস্তা শেষে আমি নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে রইলাম। জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছিল। আমার চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু ঘুম আসছিল না। মাথার ভেতর শুধু সেই কথা ঘুরছিল, হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না। আমি ভাবছিলাম, সত্যি কি আমি তাকে অন্যভাবে দেখতে শুরু করেছি, নাকি এটা শুধু এক রাতের বিভ্রম। কিন্তু যতই অস্বীকার করি, মনে হচ্ছিল আমি আস্তে আস্তে তার টানে ভেসে যাচ্ছি। সন্ধ্যায় আবার দেখা হলো। আমি বসেছিলাম বারান্দায়, সে এসে পাশে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, শালি, আমি জানি তুমি কিছু বলবে না, কিন্তু তোমার নীরবতা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। আমি তার দিকে তাকালাম না, শুধু বললাম, চুপ করে থাকো। সে হাসল, বলল, তুমি যতই চুপ করো ততই আমি তোমার কাছ থেকে শব্দ শুনতে চাই। আমি আর সহ্য করতে পারছিলাম না। উঠে দাঁড়িয়ে বললাম, আমার আর ভালো লাগছে না। সে হাত বাড়িয়ে বলল, থাকো। ও, আমি কিছুই করব না, শুধু বস। আমি থেমে গেলাম, আবার বসে পড়লাম, কারণ সত্যিই আমার পক্ষে সরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই টানাপোড়েনের শেষ কোথায় জানি না, কিন্তু প্রতিটি মুহূর্তে আমি সীমারেখা থেকে সরে আসছিলাম। আর হয়তো একদিন আমি আর ফিরতে পারবো না। সেই সন্ধ্যায় যখন আমি বারান্দায় বসেছিলাম, তখন বাতাসে এক ধরনের অদ্ভুত ভারী গন্ধ ছিল। মনে হচ্ছিল চারপাশের নীরবতা আমার বুকের ভেতরের অস্থিরতার মতোই জমাট বেঁধে আছে। রিয়াদ এসে পাশে দাঁড়াতেই আমি টের পেলাম তার উপস্থিতি আমার শরীর কাঁপিয়ে দিচ্ছে। আমি চোখ ফিরিয়ে রাখতে চাইলাম, কিন্তু পারলাম না। সে শান্ত কণ্ঠে বলল, শালি, তুমি যদি সত্যি মনে করো আমি ভুল করছি, তবে আমাকে থামাও, আমি আর কিছু বলবো না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুমি কেন বারবার আমাকে এমন অবস্থায় ফেলছ? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আমি নিজেকে আটকাতে পারছি না। তোমার নীরবতাই আমাকে সাহস দেয়। আমি বললাম, নীরবতা মানে সম্মতি নয়। সে বলল, তবুও নীরবতা অনেক সময় সবকিছু বলে দেয়। আমি হঠাৎ চমকে উঠলাম, কারণ সত্যিই আমি নীরব থাকলেও ভেতরে ভেতরে কত কিছু চলছিল, যা হয়তো আমার চোখে ধরা পড়ছিল। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি দেয়ালে ঠেকলাম, বুক ধড়ফড় করছিল। আমি ফিসফিস করে বললাম, দয়া করে দূরে থাকো। সে ধীরে বলল, তুমি যদি একবার আমার চোখের ভেতর তাকাও, তবে বুঝবে আমি কি চাই। আমি কাঁপা কণ্ঠে বললাম, আমি বুঝতে চাই না। সে বলল, তাহলে কেন এভাবে দাঁড়িয়ে আছো? পালিয়ে যেতে তো পারো। আমি ভেতরে ভেতরে স্তব্ধ হয়ে গেলাম, কারণ সত্যিই আমার পা নড়ছিল না। আমি শুধু তার চোখের ভেতর ডুবে যাচ্ছিলাম। মুহূর্তটা এত অদ্ভুত ছিল যে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে। হঠাৎ বাইরে ঝড়ের হাওয়া বইল, পর্দা উড়ে গিয়ে আমাদের মুখে আঘাত করল। আমি চমকে উঠে সরতে চাইছিলাম, কিন্তু সে হাত বাড়িয়ে দরজার ফ্রেমে ঠেকল। আমি আটকা পড়ে গেলাম। বুকের ভেতর ভয় আর টান একসাথে ছুটছিল। আমি বললাম, তুমি জানো এটা ঠিক না? সে মাথা নিচু করে বলল, জানি, তবুও তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল আমি এক অচেনা আবেগের ভেতর হারিয়ে যাচ্ছি। কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল, শুধু ঝড়ের শব্দ হচ্ছিল। তারপর সে ধীরে ধীরে সরে গেল। সে রাতের পর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি আর রিয়াদের চোখের দিকে তাকাবো না।
কারণ তার চোখে এমন এক টান আছে যা আমাকে দুর্বল করে দেয়। কিন্তু মানুষ যত বেশি কিছু থেকে পালাতে চায় যতই সে জড়িয়ে যায়। কয়েকদিন পর এক রাতে বাসায় আমি আর রিয়া দেখাচ্ছিলাম। নাদিয়া বাইরে গেছে আর মা বাবা তখনও গ্রামে। আমি বই হাতে পড়তে চেষ্টা করছিলাম, কিন্তু মন বসছিল না। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি বললাম, কি হয়েছে? সে ভেতরে এসে চুপচাপ দাঁড়ালো। আমি বই নামিয়ে বললাম, তুমি কি আবার একই কথা বলতে এসেছ? সে ধীরে বলল, না, আজ কিছু বলতে আসিনি, শুধু তোমার পাশে বসতে চাই। আমি বললাম, এটা কি ঠিক হবে? সে মৃদু হেসে বলল, ঠিক ভুলের হিসাব করলে হয়তো কিছুই বাকি থাকবে না। আমি শুধু চাই তুমি জানো আমি কেমন অনুভব করি। আমি চুপ করে রইলাম। সে আমার বিছানার পাশে বসল। আমরা দুজনেই কিছু বলছিলাম না। ঘরের ভেতর নিস্তব্ধতা জমে উঠছিল। হঠাৎ সে বলল, শালি, তুমি কি সত্যি একবারও আমাকে ভিন্নভাবে দেখোনি? আমি কেঁপে উঠলাম, কারণ এই প্রশ্নটা আমার ভেতরের সত্যিকে নাড়িয়ে দিল। আমি ধীরে বললাম, আমি জানি না, হয়তো দেখেছি, হয়তো না। সে হাসল। তাহলে তুমি আর আমার মধ্যে পার্থক্য কম। আমি মাথা নিচু করে নীরব থাকলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি চাও আমি এখানেই থেমে যাব। আমি তার দিকে তাকালাম। দেখলাম তার চোখে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত কোমলতা। আমি বললাম, থামা যদি এত সহজ হতো তবে ভালো হতো। সে কাছে ঝুঁকে বলল, তাহলে তুমিও আমার মতোই আটকে গেছ। আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, বুকের ভেতর থুকপুকানি বেড়ে যাচ্ছিল। আমি ফিসফিস করে বললাম, তুমি জানো, এটা আমাদের কারোর জন্যই সহজ নয়। সে বলল, সহজ না বলেই তো সত্যি। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল আমি নিজেকে হারিয়ে ফেলছি, কিন্তু একই সাথে অদ্ভুতভাবে মুক্ত হচ্ছি। মুহূর্তটা যেন আমাদের দুজনকে বেঁধে ফেলল। তারপর হঠাৎ সে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে বলল, আমি প্রতিজ্ঞা দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না, কিন্তু এই সত্যিটা আজীবন আমার ভেতর থাকবে। আমি স্তব্ধ হয়ে রইলাম। মনে হচ্ছিল আমার ভেতর ভাঙন ধরল, আবার গড়ে উঠল। সে বেরিয়ে গেল। দরজা আস্তে বন্ধ হয়ে গেল। আমি বিছানায় বসে ভাবছিলাম, আমি কি সত্যি ভুল করছি, নাকি এমন এক অনুভূতির কাছে হার মানছি যেটা সেধা থামানো সম্ভব নয়। জানালার ফাঁক দিয়ে যাদের আলো আমার মুখে পড়ছিল, আমি বুঝতে পারছিলাম আমার জীবন আর আগের মতো থাকবে না। কারণ একবার যে সীমারেখা ভাঙে, তার ভেতরে আর পুরনো নিয়ম মানতে ইচ্ছে করে না। সেদিন থেকে প্রতিটা রাত আমার জন্য নতুন এক দ্বন্দ্ব হয়ে উঠল। আমি ভেবেছিলাম সময় সব মুছে দেবে, কিন্তু আসলে সময় সেই মুহূর্তগুলোকে আরো গভীর করে দিল। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।